5 তারিখের আগে উনি শ্রমিক লীগ করতো। শ্রমিক লীগের কমিটি একটা না, শ্রমিক লীগের অনেক কমিটি, সেটা আপনি তদন্ত করে দেখবেন। ওর নামে টাঙ্গাইলে মামলা আছে, খিলক্ষেত থানায় মামলা হয়েছিল। শামীম যিনি, তাকে তো হ্যাঁ, শামীম রে আমি চিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এলাকা। গণতন্ত্র পুনরুদ্ধারে কর্মসূচি ডেকেছে বিএনপি। দলীয় প্রধান হিসেবে ওই দিন নেতৃত্ব দেওয়ার কথা বেগম খালেদা জিয়ার। সেদিন গুলশান ৭৯ নম্বর রোডের বাসা থেকে বের হন বেগম জিয়া, কিন্তু বাড়ির সামনেই বালু ভর্তি ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়। সাধারণ মানুষ চলাচলের পথটিও সংকুচিত করে। বিরোধী দলীয় নেত্রীকে আটকাতে আওয়ামী সরকারের এমন কাণ্ড দেশবাসী সবারই জানা। তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর নতুন করে আবারও আলোচনায় এক যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা। আমার কাছে 2 গাড়ি বালু এবং 2টা ট্রাক চাইছে। তারা হলো শ্রমিক লীগ এবং চালক লীগের লোকজন। দেলোয়ার হোসেন পেশায় গাড়ি চালক, রয়েছে রেন্টেকারের ব্যবসাও। দেলোয়ারের দাবি, বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে ব্যারিকেড দিতে তার কাছ থেকেই বালুর ট্রাক চেয়েছিল শ্রমিক লীগের নেতাকর্মীরা। আমি একজন শ্রমিক দলের কর্মী, আমি কেন বালু এবং বালুর ট্রাক দিম? তখন বলে তাহলে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে, আর নাহলে তোর এয়ারপোর্ট থাকতে দিব না। তখন আমি বললাম না ভাই, আমি তো এগুলো দিতে পারবো না। এতে ক্ষিপ্ত হয়ে তার কাছে প্রথমে 2 লাখ টাকা চাঁদা দাবি করে শ্রমিক লীগের অনুসারীরা। চাঁদা না দেয় হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় তার পা। ওই ঘটনার 12 বছরের মাথায় সম্প্রতি মামলা করেছেন। তার দাবি, ইচ্ছা সত্ত্বেও এতদিন মামলা করার সাহস পাননি। যেহেতু স্বাধীন জীবনে দেখি না, এই স্বাধীন দেখছি এইবার। স্বাধীন দেখার পরে যেহেতু আমি 20/10/2024 তারিখ কোর্টে যাই, কোর্টে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আমার এই অবস্থা দেখিয়া আমার একটা মামলা করি। আমি মামলা করে, এই যে মামলাটা ডাইরেক্ট এফআইআর করে, মামলাটা এফআইআর করে বিমানবন্দর থানাকে বলে। দেলোয়ার হোসেনের দাবিগুলোর সত্যতা যাচাই করা দরকার। তার দায়ের করা মামলায় 2 নম্বর আসামি একজন পুলিশ কর্মকর্তা, বিমানবন্দর থানার তৎকালীন ওসি ফরমান আলী। মামলায় তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। বিমানবন্দর থানায় সরেজমিনে গিয়ে দেখা গেল 2013 সালে ওই থানাতেই ছিলেন না ফরমান আলী। সেখানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রথম যোগদান করেন 2016 সালে, দেলোয়ারের উপর সন্ত্রাসী হামলার 2 থেকে 3 বছর পর। গুরুত্বপূর্ণ একটি মামলায় পুলিশ কর্মকর্তার নাম ভুল নাকি ইচ্ছাকৃত, উত্তর খুঁজতে পরবর্তী অনুসন্ধানে নজর দিব। গাড়ি চালক দেলোয়ার হোসেনের মামলার প্রধান আসামি নুরুল ইসলাম রেন্টেকার ব্যবসায় 25 বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন। জানতে চাইলাম দেলোয়ারের সাথে বিরোধের কারণ। আমার কাউন্টারের উপরে হামলা চালায় এবং আমার কাউন্টারের সুপারভাইজারের কাছ থেকে টাকা পয়সা, রিসিট, বই, সিভিল এভিয়েশনের পাস, স্টাফদের এগুলি নিয়ে যায়, কাউন্টারতে লোক বের করে দেয় এবং বলে এই কাউন্টার এখন থেকে আমরা পরিচালনা করব, তোমরা সবাই বের হয়ে যাও। বিমানবন্দরের ভিতরে একটি পরিবহন কাউন্টার সিভিল এভিয়েশনের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করছেন নুরুল ইসলাম। অভিযোগ করলেন, কাউন্টারের দখল নিতেই দেলোয়ার তার বিরুদ্ধে ভুয়া মামলা সাজিয়েছেন। সাথে নতুন একটি তথ্য দিলেন আমাদেরকে। 2000 সালে সে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙে, এটা সাজানো হয়েছে যে 2013 সালে তার 12 ট্রাক চাইছে আমি খালেদা জিয়ার বাসার জন্য। নুরুল ইসলামের তথ্যের সত্যতা যাচাই করতে রাজধানীর খিলক্ষেতে টিম সার্চলাইট। এই এলাকাতেই দেলোয়ারের ব্যবসা ও বসবাস। তাকে শুরু থেকেই চেনেন এমন একজন রেন্টেকার ব্যবসায়ীকে খুঁজে বের করি। এয়ারপোর্টে গাড়ি চালায় পরিচিত। এই পাও ভাঙছে তো গাড়ি অ্যাক্সিডেন্টে, আর যে পাও ভাঙছিল ওই টাইমে একটা ছেলে মারা গেছে, স্পট ডেড। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার মামা আমার বন্ধু মানুষ। মোহাম্মদ পিন্টু 30 বছরের পেশা জীবনে গাড়ি চালক দেলোয়ারকে কাছ থেকে দেখেছেন।
দুর্ঘটনায় পা হারিয়ে কিভাবে ল্যাংড়া দেলোয়ার হয়ে উঠলেন সবকিছুই ঘটেছে চোখের সামনে। তাহলে কি ভাঙা পা নিয়ে তিনি ফায়দা লুটার চেষ্টা করছেন? গরুর গাড়ি পর্যন্ত ডাকাতি করছে, বনের উপর থেকে গাড়ি চুরি করছে, ওর অনেক অকারেন্স আছে। ওর নামে টাঙ্গাইলে মামলা আছে, খিলক্ষেত থানায় মামলা হয়েছিল ওই যে বনের উপর থেকে গাড়ি চুরি করার ব্যাপারে। যার বিরুদ্ধে এত মামলা আর অভিযোগ তাকে পেশাদার অপরাধী বলাই যায়। প্রশ্ন হচ্ছে, দেলোয়ার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নাকি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন? আরও নিশ্চিত হতে দুর্ঘটনা কবলিত সেই গাড়ির মালিককে খুঁজে বের করি। অ্যাক্সিডেন্ট করছিল বাবারে, এখানে সন্তান মনে নাই 2000 কত সাল হবে জানি না, ঢাকার থেকে টিবলিয়া হাতে যাইতেছিল হাজিগঞ্জ চাঁদপুর ফেসিনার নিয়ে, যাওয়ার পরে চাঁদপুরেতে লালমাই পাড়ে যে জায়গার নাম হলে খাজুরিয়া হাজিগঞ্জ রোড, ওইখানে লাস্ট পর্যন্ত রাত্রেবেলা গাড়িটা মাইরা দিছে। রাত্রে মাইরা দেওয়ার ফলে অনেক দূরে গেছে রাস্তার থেকে গাড়ি। সেই দুর্ঘটনায় শাহজাহান মিয়া তার বোনের ছেলেকে হারান আর সহায় সম্পত্তি বেচে চিকিৎসা করান দেলোয়ারের। শাহজাহান মিয়ার আক্ষেপ, যাকে সন্তানের মতো ভালোবাসতেন সেই দেলোয়ারও তার সাথে প্রতারণা করেছেন। দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা দেলোয়ার স্পষ্টতই জুলাই বিপ্লবের সুযোগ নেয়ার চেষ্টা করেছেন। এটি করতে গিয়ে কিছুদিন আগেও পুরোদস্তুর শ্রমিক লীগ করা দেলোয়ার কিভাবে শ্রমিক দলের হয়ে গেলেন জানাবো একটা বিরতির পর। গাড়ি চালক দেলোয়ার হোসেনের পঙ্গুত্ব দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলায়, সে প্রশ্নের উত্তর মিললেও তিনি তো নিজেকে জাহির করেছেন শ্রমিক দলের নেতা হিসেবে। আমরা তার এ দাবির সত্যতা জানতে চাই, সেজন্য আবারও মাঠে নামে টিম সার্চলাইট। আমাদের এবারের যাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। খুঁজে বের করি এভিয়েশন ট্রান্সপোর্টের ম্যানেজার মোহাম্মদ ইলিয়াসকে। ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হয়েও 5 আগস্টের পর দেলোয়ার কিভাবে বদলে গেলেন সেটা তার কাছেও আশ্চর্যজনক। দেলোয়ার 5 তারিখের আগে উনি শ্রমিক লীগ করতো, তার ডকুমেন্টপত্র আমার কাছে আছে। তার দেয়া তথ্যের মিল পাওয়া গেল সেই সময়ের শ্রমিক লীগের কমিটির তালিকা দেখে। 2010 সালে বিমানবন্দর থানা শ্রমিক লীগের কার্যনির্বাহী পরিষদে দপ্তর সম্পাদক ছিলেন দেলোয়ার হোসেন। 2024 সালে একই ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকায়ও রয়েছে তার নাম। সে আওয়ামী লীগের মূলত লোক, সে এখন ওই যে গভর্নমেন্ট চেঞ্জ হতে সে বলতেছে বিএনপির। তবে দেলোয়ার হোসেন কখনো এক নৌকায় পা রাখেননি। গোপনে 2020 সালে খিলক্ষেত শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটিতেও সদস্য হিসেবে নাম লিখান। দেলোয়ার নামে যে বিমানবন্দরে যে লোক শ্রমিক দলের নাম বিক্রি করে, এই লোকটা শ্রমিক দলের কিছু প্রোগ্রাম করছে, কিন্তু কোনো পদবিতে শ্রমিক দলের নাই। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামানের বক্তব্য আর অনুসন্ধানে পাওয়া তথ্য ধরে আবারও ফিরে যাব দেলোয়ারের কাছে। এটা কি আপনি? সেটা তো আমি জানি না। এই যে দেলোয়ার হোসেন, এখন কাগজের ভিতরে যদি কেউ নাম লেখে আইন না কয় এটা আমি কিনা, সেটা তো আর আমি জানি না ভাই। না, এটা একটু জানার বিষয়। না, সেটা তো আমি জানি না। কিন্তু আপনার নাম তো শ্রমিক লীগের কমিটি তো না, এখন না আমার নাম এখন কেউ যদি কম্পিউটারের কাগজ দিয়ে নাম লেখে আনে, সেটা তো আমি জানি না। না, কিন্তু এখানে তো 2010 সালের ছাত্রলীগ শ্রমিক লীগের বিমানবন্দর শাখার যে কমিটি, সেই কমিটিতে আপনার পদ দেখা যাচ্ছে। মানে আমি আপনাকে যেটা বলছি, এই কাগজ তাদের কমিটি তো একটা না, শ্রমিক লীগের কমিটি একটা না, শ্রমিক লীগের অনেক কমিটি, সেটা আপনি তদন্ত করে দেখবেন, এটা আমার মুখের কথা না। আচ্ছা, এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই কমিটির এই কাগজগুলো ভুয়া? 100 না, মানে ওদের কিভাবে কাগজ কিভাবে কি করছে সেটা আমি জানি না, কিন্তু আমি তাদের শ্রমিক লীগের লোকজন না, এটা হলো 1,000,000% শিওর। ধূর্ত দেলোয়ার হোসেনের আচরণই বলে দিচ্ছে তার বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে টিম সার্চলাইট। প্রশ্নের মুখে এক এক সময়ে এক এক কথা বলছেন। গাড়ি চালক দেলোয়ারের মামলাটির তদন্তের দায়িত্বে সিআইডি। মামলাটি আমাদের কাছে প্রায় কিছুদিন হলো আছে, প্রায় 1 মাসের কাছাকাছি। তো আমার তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত করছেন, আমরা তদারকি করছি। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তথ্য যাচাই বাছাই চলছে এবং আমরা খুব দ্রুতই মামলা তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করব। দেলোয়ার হোসেনের মতো সুযোগ সন্ধানী চরিত্র খুঁজে পাওয়া যাবে দেশের আনাচে কানাচে, যারা জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে ফায়দা লুটার চেষ্টা করছে।
ফিরছি আরেকটা বিরতির পর। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা এলাকা। ছাত্র জনতার টানা আন্দোলনের সেই উত্তাপ এখনো জ্বলজ্বলে মানুষের মনে। সেখানে স্বৈরাচার বিরোধী শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা, এজন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছে। এখনো অনেকের শরীরে বুলেটের কঠিন যন্ত্রণা, কারো হয়েছে অঙ্গহানি, আবার সন্তান কিংবা প্রিয়জনকে হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। রাজনৈতিক পট পরিবর্তনের পর উত্তরার হত্যাকাণ্ডগুলো ঘিরে শুরু হয় নতুন বাণিজ্য। সেই বাণিজ্যে হয়রানির মুখোমুখি হচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। এক পরিসংখ্যান বলছে, জুলাই আগস্ট বিপ্লবে উত্তরা এলাকায় ৫৫টি মামলার ৩৯টি হত্যাকাণ্ড, যার ১৭টি দায়ের করা হয়েছে উত্তরা পশ্চিম থানায় আর পূর্ব থানায় ২২টি। উত্তরা পশ্চিম থানার সিআর মামলা নম্বর ৩৬/২০২৪, বাদী জয়নাল আবেদিন, বাড়ি ফেনীর ফুলগাজী। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৪ জুলাই আবদুল্লাহপুর পুলিশ বক্সের সামনে আন্দোলনের সময় গুলি খেয়ে মারা যান জয়নাল আবেদিনের ছেলে শরীফ হোসেন। মামলায় ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ মিলিয়ে মোট আসামি করা হয় ২৫৭ জন। সেই সাধারণদেরই একজন মোহাম্মদ আলামিন, পেশায় ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ী। হঠাৎ একদিন শুনলাম, আমাকে একজন ফোন দিয়ে বলল যে আপনার নামে মামলা হচ্ছে। কে বা কারা আমি চিনতে পারলাম না, বললো যে আমি একজন লয়ার। পরে ফোন কেটে দিলাম, ব্যস্ত ছিলাম। পরে খোঁজ নিয়ে দেখি আমার নামে জুলাই যে আন্দোলন হয়েছে, ছাত্র মারা গেছে, তাদের মধ্যে আমি আসামি। আলামিন শুধু একাই নন, জয়নাল আবেদিনের মামলায় আসামি হয়েছেন তার স্ত্রী রাবেয়া সনি। ছাড় পাননি রাবেয়ার বৃদ্ধ বাবাও। জুলাই আগস্টের যে ছাত্ররা মারামারি হয়েছে, এসবের মধ্যে আমাদের নামগুলো দিয়ে দেয়। তো আমরা তো এইসব ঘটনার সাথে জড়িত ছিলাম না। কিন্তু তারা কিভাবে ছাত্র জনতার আন্দোলনে খুনির ভূমিকায় নামলেন, সেটাই প্রশ্ন। উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, মামলায় দেখানো ঘটনাস্থল আবদুল্লাহপুর পুলিশ বক্স এলাকায় সেদিন কোনো ঘটনাই ঘটেনি। জুলাই মাসের ২৪ তারিখ ভিকটিম শরীফ একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায় বলে আমাদের কাছে তথ্য রয়েছে, এবং তিনি মারা যাওয়ার পর তাকে যে হাসপাতালে নিয়ে আসা হয়, আমরা এখন সেই হাসপাতালটিতে এসেছি জানার জন্য। আমাদের ডাক্তাররা শুধু তারা এটাই লেখে যে ওনারা ইলেকট্রিক শর্টকে মারা গেছে, এবং হাসপাতালে আসার পূর্বেই ওনারা মারা গেছে। হাসপাতাল ইনচার্জের দেয়া তথ্যে নতুন রহস্যের সন্ধান মিলল। অর্থাৎ শরীফ একাই নন, সেদিন তার সাথে আরও একজন মারা গেছেন। একজনের নাম ছিল মোহাম্মদ শরীফ, ২২ বছর, আরেকজন নাম ছিল সীমান্ত, সম্ভবত ২৩ বছর হবে। এবং মসজিদের যে মোতওয়াল্লি ছিল, যারা সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারা নিয়ে আসছিল এবং তারাই লাশ বুঝিয়ে নিয়ে যায়। বোঝাই যাচ্ছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে হত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এমন কাণ্ড ঘটানো ব্যক্তি সেই বাদীকে খুঁজে বের করব। তার আগে যেতে চাই দুর্ঘটনাস্থলে। টঙ্গীর সেই মসজিদে হাজির টিম সার্চলাইট। কথা হয় দায়িত্বপ্রাপ্ত ইমাম ও মাদ্রাসার অধ্যক্ষের সাথে। 3টা তার কভার নাই, ওই তার আমাদের লাগে আর রডটা ধরা ছিল। একই সাথে দুইজনেই শক খায়। শক খাওয়ার পরে ওই তাদের সাথে সহকর্মী যারা ছিল তারা নিচে নেমে নিয়ে আসে। আল্লাহর মেহেরবানিতে এখানে অটো ছিল। আমরা এখানে স্থানীয় কিছু লোকজন মিলে, আমি সহ, সাথে সাথে ওখানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ওখানে নিয়ে যাই। মৃত্যুর বিষয়টি জানানোর পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেন। আত্মীয় স্বজন বলছে যে হুজুর, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমাদের লাশগুলো বুঝিয়ে দেন, আমরা লাশগুলো নিয়ে যাব। এরপরও কেন শরীফের বাবা ছাত্র আন্দোলনে ছেলে নিহতের দাবি করে মামলা করলেন? উত্তর জানতে টিম সার্চলাইটের এবারের যাত্রা ফেনীর ফুলগাজীতে। কি খবর আসলো?
শরীফ মারা গেছে কারেন্ট অ্যাক্সিডেন্টে। এখানে তো মারা কোথায় মারা কম মসজিদে। জয়নাল আবেদিন গ্রাম পুলিশের এই সদস্য সংসার চালাতে বাবুর্চির কাজও করেন। বলছিলেন ছেলে শরীফ কিভাবে মারা গেল। দাগনবার কিছুদিন পরে এই শামীম নামে লোক প্রায় আরও অনেকটা হ্যাঁ যেন আরও লোক হাঁটাইছে এগুলো আর করতে আপনার ছেলে মারা গেছে ঢাকাতে গুলি খেয়ে মারা গেছে আর কারেন্টে মারা গেছে। এখন আপনার সরল সোড়া লোক আমরা কেন বলেছেন আপনার সরকারিভাবে কিছু টাকা টুকা পাবেন, আপনার একটা সাধারণ একটা ডায়েরি ওই ডায়েরি আপনার কোনো সমস্যার জন্য আপনার টাকা চাইতে। যে লোক আপনাকে নিয়ে যেত এটা কি সেই শামীম? দেখেন তো চিনেন নাকি? হ্যাঁ এইসব কোনটা? এইটা এইটা এটা শামীম? জি। তার মানে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক নেতা SR শামীম এই মামলার নেপথ্যে কাজ করেছেন। আমরা কথা বলেছি তার সাথেও। একদম ডাহা মিথ্যা কথা। এটা যদি বিন্দু পরিমাণ 0.001% সত্যতা নাই। ওকে ডাইকে নিয়ে আসেন, প্রয়োজন হইলে আপনি ফোন নাম্বার নেন, ফোন নাম্বার আমি কালেকশন করে দিতেছি। তিনি তো পুরোপুরি অস্বীকার করলেন, তবে স্বীকার করলেন এই মামলার বিষয় জানেন তারই দলীয় সহকর্মী যুবদল নেতা মোহাম্মদ মিলন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মিলনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার তার মুখোমুখি টিম সার্চলাইট। একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এই বাদীর আমি চিনি না, জানি না, কোনো সম্পর্ক নেই বাদীর সাথে আমার। এটা তো আপনার খুবই ঘনিষ্ঠ, যে আপনি এবং শামীমের সাথে। এখানে তো অনেক কথা আমি চিনি না। কিন্তু শামীম যিনি তাকে তো চিনি। হ্যাঁ, শামীমরে আমি চিনি। সে তো আপনার লোক। হ্যাঁ, আমার লোক। অবশেষে শামীমকে নিজের কর্মী বলে স্বীকার করলেন তিনি, তবে দাবি করলেন জয়নালকে মামলা করতে উৎসাহ দেননি। ওই মামলার অগ্রগতির বিষয়ে কথা বলেছি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তারা কথাবার্তা অসংলগ্ন ছিল। পরিবারের সদস্যদের নাম্বার বা তার ছেলের নাম্বার এগুলো সে দিতে চায় না। একই সাথে আমরা আমাদের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখি 24 জুলাই উত্তরায় কোনো ইনসিডেন্ট হয় নাই। ইতিমধ্যে মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ এবং দেশের মানুষ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের হাত থেকে। অথচ নিজেদের স্বার্থ হাসিলের জন্য সেই আন্দোলনের মহত্বকে ভুলুণ্ঠিত করতেও দ্বিধা করেনি দেলোয়ার কিংবা শামীমদের মতো সুযোগ সন্ধানীরা। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।